ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু তৌহিদ হৃদয় এরকম দুর্দান্ত একটা ইনিংসের জন্য। তবে বাকি সব কাহিনী সেম। বাংলাদেশ হ্যাজ বিন আটার গার্বেজ ইন দেয়ার ওপেনিং গেম এগেনস্ট ইন্ডিয়া ইন দিস চ্যাম্পিয়ন্স ট্রফি। ফার্স্ট পাওয়ার প্লেতেই তারা 5টা উইকেট নাই হয়ে গেছে। এখন ফার্স্ট পাওয়ার প্লেতেই যেখানে একটা টিমের 5টা উইকেট চলে যায়, যেখানে বলতে গেলে 5টা শটই ওয়ার্থলেস শটে তারা একটা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। যেখানে দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদের এই অবস্থা, সেখানে আসলে ট্যাকটিক্স কোন কারণে বাংলাদেশ হারলো, কেন হারলো, কোন কৌশলে হারলো, আসলে বলা যায় না। এটা অ্যাজ ইউজুয়াল দায়িত্ব জ্ঞানহীনতার একটা অন্যতম কারণ। তো যাই হোক, তাও কিছু অবজারভেশনস রয়েছে ম্যাচ নিয়ে। লেটস টেক আ লুক। ফার্স্ট অফ অল, আমরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই অনেক কথা শুনছিলাম ইন্ডিয়ার মিডল ওভারে উইকেট নেয়ার সামর্থ্যর ব্যাপারে। গৌতম গম্ভীর নাকি মিডল ওভারে ইন্ডিয়া যেন অ্যাটাকিং বোলিং করে বেশি উইকেট নেয় এই ব্যাপারে অনেক জোর দিয়েছেন। তবে ফার্স্ট ম্যাচে সেটা কিন্তু মনে হলো না, বরং আজকে মিডল ওভার্সগুলোতেই কিন্তু ইন্ডিয়ান বোলাররা অনেক বেশি স্ট্রাগল করেছেন, উইকেট পাননি, যে কারণে তৌহিদ হৃদয় এবং জাকের আলী দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়েছিলেন। সো যেই দিকটা ইন্ডিয়ার অন্যতম এক্স ফ্যাক্টর ছিল টুর্নামেন্টের আগে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেন সেই এক্স ফ্যাক্টরটা বুমেরাং হয়ে গেল, সেই জিনিসটা আই গেস ইন্ডিয়া figure out করার চেষ্টা করবে। So they need wickets in the middle overs unless they cannot do well except Jasprit Bumrah in this tournament. নাম্বার 2, দুবাইয়ের পিচ আজকে খুবই সাসপিশিয়াস বিহেভ করেছে। আমরা মোটামুটি জেনেছিলাম যে এই পিচটা একটা ব্যাটিং প্যারাডাইস হতে পারে, বাট ম্যাচ চলতে চলতে আমরা যে জিনিসটা বুঝলাম, আস্তে আস্তে পিচটা বোলিং ফ্রেন্ডলি হয়ে গেল। স্পেশালি ইট ওয়ার্কড ওয়েল ফর দ্য স্পিনার্স। আপনি দেখেন বাংলাদেশের স্পিনাররা কিন্তু বেশ ভালোই বল করেছে, স্পেশালি ঋষাদ হোসেন দুর্দান্ত বল করেছেন এবং ইন্ডিয়ানদেরকে বেশ হাঁসফাঁস অবস্থার মধ্যে ফেলে দিয়েছিলেন। টুর্নামেন্টের শুরুতে ইন্ডিয়ার স্পিন শক্তি নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছিল, যে এদের স্কোয়াডে 5 জন স্পিনার, একাদশে খেলবে 3 জন স্পিনার, স্পিন শক্তিতেই হয়তোবা ইন্ডিয়া প্রতিপক্ষকে উড়িয়ে দিবে। বাট ফার্স্ট ম্যাচে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 2টো উইকেট বাদে 8টা উইকেটই ইন্ডিয়ার সিমাররা নিয়েছে। দ্যাট মিনস ফার্স্ট ইনিংসে দুবাইয়ের পিচ পেসারদেরকে অনেক সাহায্য করেছে, কিন্তু সেকেন্ড ইনিংসে আমরা দেখলাম যে বাংলাদেশের স্পিনাররা বেশি সাহায্য পাচ্ছিলেন, উইচ মেড আস থিঙ্ক বাংলাদেশ কি আরেকজন স্পিনারকে মিস করছিল কি না। নাম্বার 3, বিরাট কোহলি ভার্সেস দ্য লেগ স্পিনার্স। গত সাম্প্রতিক সময় ধরে আমরা লক্ষ্য করছি যে লেগ স্পিনারদের এগেনস্টে খেলতে বিরাট কোহলি বেশ স্বচ্ছন্দ নন। গত 5-6টা ইনিংসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে শ্রীলঙ্কার ভ্যান্ডারসে বা ওয়ানিন্দু হাসারাঙ্গা বা ইংল্যান্ডের আদিল রশিদ এর কাছে 2বার কিন্তু বিরাট কোহলি আউট হয়েছিলেন। এভরিবাডি আর লেগ স্পিনার্স, এবং আজকেও সেই জিনিসটার ব্যতিক্রম আমরা দেখলাম না। ঋষাদ হোসেনের এগেনস্টেও কিন্তু আজকে বিরাট কোহলি অত ভালো খেলছিলেন না, অ্যান্ড অ্যাট দি এন্ড বিরাট কোহলি কিন্তু সেই ঋষাদ হোসেনকেই আউট করে দিয়েছেন। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর হতে পারে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এগেনস্টে যখন ইন্ডিয়া খেলতে নামবে, তখন তাদের মাথায় এই জিনিসটা থাকবে যে কোহলি যখনই ব্যাট করতে আসবেন লেগ স্পিনার লেলিয়ে দিতে হবে। স্পেশালি পাকিস্তান অনেক বেশি খুশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্ট দ্যাট যে দে হ্যাভ আবরার আহমেদ টু ডু দ্য জব, যিনি কিনা গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। সো বিরাট কোহলি ভার্সেস আবরার আহমেদ একটা দুর্দান্ত ম্যাচ আপ হতে পারে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে। আমরা সারা জীবন জেনে এসেছি যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা স্পিন অনেক দুর্দান্ত খেলেন, বাট দিন যত যাচ্ছে তত দেখছি যে না, স্পিনের ব্যাপারে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এখন অতটা স্বচ্ছন্দ নন। যে জিনিসটা আজকে আমরা দেখলাম, একটু আগে আমরা কথা বলছিলাম বিরাট কোহলির লেগ স্পিনের দুর্বলতা নিয়ে, কিন্তু ইভেনচুয়ালি আমরা দেখতে পেলাম যে আজকে মোটামুটি বাংলাদেশের স্পিনাররা ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে বেশ ভুগিয়েছেন। সো এই ব্যাপারটা স্পেশালি নিউজিল্যান্ডকে অনেক বেশি স্বস্তি দেবে, কারণ আপনারা জানেন যে এবারে নিউজিল্যান্ড যে দলটা নিয়ে এসেছে সেই দলের কিন্তু পেস আক্রমণ অত বেশি কাগজে কলমে শক্তিশালী নয়। যদিও তারা ফার্স্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, বাট দে হ্যাভ স্পিনার্স লাইক মাইকেল ব্রেসওয়েল অ্যান্ড দেয়ার ক্যাপ্টেন মিচেল স্যান্টনার
এটা ছাড়াও গ্লেন ফিলিপস রয়েছেন, ড্যারেল মিচেল রয়েছেন, রাচিন রবীন্দ্র যদি ফিট থাকেন তাহলে রাচিন রবীন্দ্র কিন্তু রয়েছেন। সো আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া দুবাইতেই খেলবে, সো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচও কিন্তু দুবাইতেই হবে। সো ওই ম্যাচে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ স্যালিভেট করবেন টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসপেক্ট দ্যাট দে গেট টু bowl to the Indian batsmen who are not very well equipped against spin these days. So Indian batsmen versus New Zealander স্পিনারদের একটা দুর্দান্ত লড়াই আমরা সামনেই দেখতে পারবো। মোহাম্মদ শামি দেখিয়ে দিয়েছেন যে পিচ যতই ট্রিকি হোক না কেন, আপনি যদি সিম মুভমেন্ট ঠিক রাখেন এবং প্রপারলি হিট দ্য ডেক বোলিং করতে পারেন তাহলে কিন্তু উইকেট পাওয়া সম্ভব। এবং এই আশাটা আমরা তাসকিনের বোলিংয়ের মাধ্যমে কিন্তু হালকা হলেও দেখছিলাম। ইন্ডিয়ার ইনিংস যখন শুরু হলো, শুরুর দিকে তাসকিন একটু লেট সুইং পাচ্ছিলেন, বাট ইভেনচুয়ালি ওই ধারাটা উনি মেনটেন করতে পারেননি। মুস্তাফিজুর রহমান অ্যান্ড তানজিম সাকিব তো আরও জঘন্য বোলিং করেছেন, উইচ মেড আস থিঙ্ক যে নাহিদ রানাকে বসিয়ে রাখাটা কি ওয়াইজ ডিসিশন ছিল কি না। বিপিএলে অনেক রেগুলার বল করেছেন এই পেসার এবং অনেক জোরে যেহেতু উনি বোলিং করেন সেহেতু তার শরীরে একটা ফ্যাটিক চলে আসা স্বাভাবিক, যে কারণে আমরা দেখেছিলাম যে বিপিএলের শেষ দিকে তার বলের পেস কিন্তু কমে যাচ্ছিল। তো সে কারণেই তাকে ট্যাকটিক্যাল রিজনে বসিয়ে রাখা হয়েছে বলে আমরা অফিসিয়ালি শুনেছি। বাট আমার যেটা মনে হয় যে এই ম্যাচে যেখানে ইন্ডিয়ানরা বারবার প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে কোয়েশ্চেন করছিলেন, নাহিদ রানাকে এই ম্যাচটা খেলানো দরকার ছিল।